অতীত হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদি। বিষের তীব্রতা শরীরের অনেকটা গভীরে চলে যাওয়ার তার অবস্থা এখন সংকটাপন্ন। হৃদির ফর্সা শরীর এখন ফ্যাকাশে হয়ে নীলচে বর্ণ ধারণ করছে। অক্সিজেনের মাস্কের আড়ালে তার নিঃশ্বাসগুলো বড্ড ভারী আর যন্ত্রণাদায়ক। চিকিৎসকরা জানিয়েছেন বিষ রক্তে মিশতে শুরু করছে, তাই এই লড়াইটা বড্ড অসম। করিডোরে এক কোণে রাবেয়া হাসান দেওয়ালে মাথা ঠুকছেন আর বিলাপ করছেন। ইমন তার মায়ের আঁচল ধরে ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইকবাল হাসান করিডোরে বেঞ্চের বসে আছেন, কিন্তু তার প্রাণ যেন ভেতরে ওই শয্যাশয়ী মেয়েটার কাছে। তার হাতে হৃদির সেই রক্তক্ষরণ করা চিঠি, যা পড়ার পর তার কলিজা মোচড় দিয়ে উঠছে। সোহান চৌধুরী পাথর হয়ে বসে আছেন। শুভ্রার কান্না আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আর ঈশান করিডোরের জানলার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। তার চোয়াল শক্ত, দুচোখে শুভ্রের উপর প্রচণ্ড ঘৃণা। সে বিড়বিড় করে বলল, এত ইগো কেন বসের? এত রাগ কেন তার? একটা মরণাপন্ন মেয়ের জীবন নিয়ে খেলার ফল কি খুব মধুর হবে? টানা দুদিন পর হৃদি যখন চোখের পাতা মেলল, তখন তার সেই ম্লান দৃষ্টিতে বেঁচে থাকার কোনো তৃপ্তি ছিল না। সে যখন বুঝতে পারল সে মারা যায়নি, তখন তার মনের ভিতরটা বিষধর কোনো সাপের মতো ফনা তুলে উঠল। শরীর দুর্বল হলেও মনের জেদ যেন কয়েক গুণ বেড়ে গেছে। নার্স যখন তার হাতে নতুন করে স্যালাইনের সুচ ঢোকাতে গেল, হৃদি তার অবশ শরীর নিয়ে সজোরে হাত সরিয়ে নিল। গলার ভেতরটা বিষে পুড়ে যন্ত্রণ যাওয়ার সে ঠিকমতো শব্দ করতে পারছে না। তবুও বুক ফাটা এক ভাঙা আর কর্কশ কণ্ঠে আর্তনাদ করে উঠল, আমাকে কেন মরতে দিলি না তোমরা? কেন আমাকে এই নরকে ফিরিয়ে আনলে? একটু আমি একটু শান্তি চেয়েছিলাম। আমাকে প্লিজ শান্তিতে ঘুমাতে দাও। আমাকে বিষ দিয়ে মেরে ফেলো তোমরা। হৃদি নিজের গায়ের সব তার আর সুচ দাঁত দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। তার এমন উন্মাদনা দেখে চিকিৎসকরা ঘাবড়ে গেল। রাবেয়া হাসান মেয়ের বুকের উপর আছড়ে পড়ে রুদ্ধ কণ্ঠে বললেন, মা আমার, এমন করিস না। তোর বাবা মা কি কিছুই না তোর কাছে? কেন এভাবে চলে যেতে চাস? হৃদির পাগলামি যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলছে। মেয়ের এই বীভৎস অবস্থা দেখে ইকবাল হাসান আর স্থির থাকতে পারলেন না। তিনি সোহান চৌধুরীর সামনে গিয়ে কাঙালের মতো দুহাত পেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। তিনি অন্তত করুণ আর আকুতি গলায় বললেন, ভাই সাহেব, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি রীতি যেন শুভ্রকে ভুলে যায়। আমি ওকে অন্য কারো হাতে তুলে দিতে চেয়েছিলাম, যেন আপনার ছেলের মায়া থেকে মুক্তি পায়। কিন্তু আমার মেয়েটা ওই শুভ্রের উপর এতটাই অন্ধ হয়ে গেছে যে এখন মৃত্যুটাও ওর কাছে পরম সুখ মনে হচ্ছে। ভাই সাহেব, বাবা হয়ে মেয়ের এই মৃত্যু যন্ত্রণাটা আমি সইতে পারছি না। আমার মেয়ের জীবন আপনার হাতে। ওকে একটু ভিক্ষা দিন, নাহলে আমি আমার সন্তানকে চিরকালের মতো হারাবো। সোহান চৌধুরী ইকবাল সাহেবের হাত ধরে টেনে তুললেন। তার নিজের বুকে তখন অপরাধবোধের পাহাড় চেপে আছে। তিনি ধরা গলায় গম্ভীর অথচ আবেগপ্রবণ কণ্ঠে বললেন, ইরফান, শান্ত হ। দোষ আসলে আমারই। আমি ভেবেছিলাম ওদের মাঝে এই প্রেম স্রেফ ক্ষণিকের মোহ, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। তাই আমি আমাদের দীর্ঘ আত্মীয়তা নষ্ট হওয়ার ভয়ে ওদেরকে এক করতে চাইনি। ভেবেছিলাম অন্য কোথাও বিয়ে দিলে হৃদি মানিয়ে নেবে। কিন্তু এই মেয়ে যে তার ভালোবাসার জন্য মৃত্যুকে আলিঙ্গন করবে, তা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। সোহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ইকবাল হাসানকে বুকে জড়িয়ে নিয়ে ধীর গলায় বলেন, বোন জামাই থেকে বিয়ে এসব হওয়া যায় না, কি বলো ইকবাল? ইকবাল হাসান যেন ঘোর অন্ধকারের মাঝে এক চিলতে আলোর সন্ধান পেলেন। তিনি খুশিতে ডুকরে কেঁদে উঠলেন, অবশ্যই ভাই সাহেব। কেবিনের ভিতর হৃদি তখন ছটফট করছে। গলা ভাঙা স্বর নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো, আল্লাহর দোহাই লেগে আমাকে মুক্তি দিন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই পৃথিবী আমাকে পুড়িয়ে মারছে। প্রতিটা সেকেন্ড শুভ্র ভাইয়ের অবহেলায় আমাকে তিলে তিলে শেষ করছে। তার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। সোহান চৌধুরী ধীর পায়ে হৃদির মাথার কাছে গিয়ে বসলেন। তিনি অন্তত স্নেহের সাথে হৃদির কপালে হাত রেখে খুব শান্ত আর মায়াবী কণ্ঠে বললেন, শান্ত হ, পাগলামি করিস না। আর মরতে হবে না তোকে, তুই জিতে গেছিস। আমাদের এই কঠিন হৃদয়ের পরাজয়
হয়েছে। তোর এই পাহাড়সম ভালোবাসার কাছে আমরা আজ নত। চিন্তা করিস না, আমার ওই অবাধ্য ছেলেকে তোর আঁচলে শক্ত করে গেঁথে ফেলবো ও দেশে ফেললে। তুই শুধু নিজের যত্ন নে। মুহূর্তের মধ্যে রীতি একদম শান্ত, তার চোখের মনে দুটো স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড আগে যে মেয়েটা ঘর ফাটিয়ে আর্তনাদ করছিল, সে এখন যেন এক নিশ্চল পাথর। তার চোখে মুখে খুশির এক ঝিলিক দেখা দিল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম নিচু আর কাঁপা কণ্ঠে বলল, মামা তুমি সত্যি বলছো? আমায় আর দূরে সরিয়ে দেবে না তো? হ্যাঁ সত্যি মা, একবার আসুক, একদম তোর আঁচলে শক্ত করে গিঁট দিয়ে দিব। রীতি যেন হারানো কোনো স্বর্গ ফিরে পেল। সে এক লহমায় খুব শান্ত আর অবুঝ শিশুর মতো হয়ে গেল। ইকবাল হাসান আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বললেন, আমাকে মাফ করে দিস মা, আমি বাবা হয়েও তোর মনের হাহাকার বুঝতে পারিনি। আর পাগলামি করিস না, তোর বাবার যে বড় কষ্ট হয়। দিদি এবার বাবার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে শুরু করলেন। তবে এই কান্না বিষাদের নয়, এই কান্না সব পাওয়া আনন্দে মেশা এক অদ্ভুত স্বস্তি। রাবি হাসান মেয়ের কপালে চুমু খেয়ে ওকে আগলে ধরলেন। তার ছোট ইমন ওর আপুর হাত শক্ত করে ধরে মনে মনে বলল যে তার আপু আর কোথাও যাবে না। সেদিনের এই ভয়াবহ ঘটনার পর দেখতে দেখতে ৬টা মাস কেটে গেছে। এই ৬ মাসে রিধির মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আগে সেই পাগলামি জেদ আর কান্নাকাটি এখন আর নেই। সে একদম শান্ত, কিন্তু এই শান্ত থাকাটা যেন আরও বেশি ভীতি জাগানিয়া। রিধি এখন পাথরের মতো চুপচাপ হয়ে থাকে, কলেজে যায়, ক্লাস করে, বাড়ি ফিরে সবই চলে যন্ত্রের মতো। শুভ্র তাকে হাসানোর জন্য সারাদিন কত কসরত করে দুষ্টুমি করে, কিন্তু হৃদির ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে না। তার চোখ দুটো যেন সবসময় এক গভীর শূন্যতায় ডুবে থাকে। সোহান চৌধুরী এই ৬ মাস শুভ্রের উপর প্রচণ্ড খেপেছেন। ছেলেটার কোনো হদিশ নেই, ফোন বন্ধ, দেশে আসার নাম নেই। রাগে দুঃখে তিনি একদিন পরিবারের সবার সামনে, বিশেষ করে ঈশানকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন, শোনো ঈশান, শুভ্র যদি কখনো ফোন খোলে বা কারোর সাথে ওর কথা হয়, তবে তাকে স্পষ্ট করে দিবে রিদির বিয়ে হয়ে গেছে। ও দেশে আসবে না, ছাইরা ওর বাপ সহ আসবে। ঈশান ঠোঁটা কামড়ে হাসি চেপে বলল, আঙ্কেল, ওর বাপ তো আপনি। সোহান চৌধুরী একটু থতমত খেয়ে জোরে জোরে কেসে উঠলেন। পরক্ষণে গম্ভীর হয়ে বললেন, আরে ওটা তো কথার কথা, যাই হোক, আমার কথাটা যেন কানে থাকে। ও যখন দেশে আসবে তখন রিদি আমাদের বাসাতে থাকবে, আর সবাই এক সুরে বলবি যে ওর বিয়ে হয়ে গেছে। তখন দেখবো ওর ইগো আর জেদ কোথায় থাকে। সেদিন কলেজ থেকে রিদি আর শুভ্র গল্প করতে করতে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার মোড়ে ঈশানের সাথে দেখা। ঈশান বাইক থামে ওদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরে তোমাদের সাথে তো দেখাই হয়ে গেল, তা দুই মহারানী বাড়ি ফিরছো? শুভ্র একগাল হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, তবে আজ কিন্তু আপনাকে পেয়েছি যখন তখন না খাইয়ে ছাড়ছি। ঈশানও হাসি মুখে সায় দিল, আচ্ছা বাবা, চলো কি খাবে বলো? ফুচকা। শুভ্রা চট জলদি উত্তর। রিদি কেন মানা করলো না? ফুচকাওয়ালা মামার দোকানের সামনে গিয়ে দুজনে 2 প্লেট নিয়ে যুদ্ধ শুরু করলো। মেয়েরা যে ফুচকার জন্য কেন এত পাগল হয় ঈশান মাঝে মাঝে ভেবে পায় না। সে ওদের সামনে বেঞ্চে বসে নিজের ফোন বের করলো। ফোনের ওপেন করতে অনাকাঙ্ক্ষিত কিছু টিক টিক নোটিফিকেশন হলো। ঈশান বিরক্ত হয়ে স্কিপ করতে গিয়ে ভুলবশত টিকটকে ঢুকে পড়ল। বের হওয়া আসার জন্য যখনই স্ক্রল করতে যাবে ঠিক তখনই একটা ভিডিও দেখে তার চোখ কপালে উঠে গেল। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ক্লাবের স্টেজ। সেখানে গিটার বাজাতে বাজাতে দরাজ গলায় গান গেছে স্বয়ং শুভ্র। ঈশান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে ফোনটা ব্রাইটনেস বাড়িয়ে একদম কাছে নিয়ে দেখল, হ্যাঁ, এ তো শুভ্র। সাদা টি শার্ট, চোখে দামি সানগ্লাস, কি দারুণ স্টাইলিশ লাগছে ওকে। ও মনে হচ্ছে কোনো প্রফেশনাল গায়ক তার প্রেমিকের জন্য স্টেজে গান গেছে। ঈশান আর চমকালো ওই ভিডিওর ভিউ দেখে। মাত্র 5 মিনিটে 29.4 হাজার ভিউ, লাইক আর কমেন্টের বন্যা গেছে। সে আইডিতে ঢুকে দেখলো কোনো একটা কুয়েতে মেয়ের আইডি, ক্যাপশনে লেখা, বাংলাদেশে হিরো এখন কুয়েতে, ওর গান শুনে আমি পুরো ফিদা। আফসোস কেন বাংলাদেশি হলাম না, তাহলে একেই বিয়ে করে নিতাম। আমার মতো কে কে ক্রাশ খেয়েছে। কমেন্ট বক্সকে যুদ্ধ লেগেছে, বাংলাদেশের মেয়েরাও কমেন্ট করছে, এই হিরোর বাড়ি কোথায়, আমি তো প্রেমে পড়ে গেলাম। কেউ লিখছে, বাসা কোথায় বলেন, আমি দেখা করতে যাব। ফোনে
তখন হালকা সাউন্ডে শুভ্রের সেই গানটা বাজছে, কি নেশা সারালে, কি মায়া জড়ালে। ঈশান ফোনের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা ফুচকা মুখে নিয়ে ভুরু কুচকাল। কি দেখছেন ভাইয়া ওভাবে? চোখ তো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে যাচ্ছে। কি এমন অবিশ্বাস্য জিনিস দেখছেন? ঈশান চমকে উঠে হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল। সে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, না মানে কিছু না, এমনি একটা জিনিস দেখলাম। কই দেখি, আমিও দেখবো। বলে শুভ্রা ফোনটা হাতে নিতে হাত বাড়ল। ঈশান চট করে ফোনটা মাথার উপর তুলে নিয়ে ধরো গম্ভীর হওয়ার ভান করে বলল, না, ফোন দেওয়া যাবে না তোমাকে। শুভ্রা ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, কেন? কি এমন গুপ্তধন আছে ফোনে? আমি দেখব, দেন বলছি। বলে শুভ্রা লাফালাফি শুরু করলো ফোনটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঈশান বিরক্ত হয়ে বলল, শুভ্রা, বলছি তো দেওয়া যাবে না, পাগলামি করো না। যাও ফুচকা খাও। আপনি প্রেম করেন তাই না ভাইয়া? শুভ্রা গাল ফুলিয়ে জিজ্ঞাসা করলো। ঈশান থমকে গেল। এই মেয়ে বলে কি? কি হলো দেন বলছি। আমি আপনার গার্লফ্রেন্ডকে দেখব। ঈশান এবার একটু ধমকে সরে বলল, যত সব আবোল তাবোল কথা, কানের নিচে দেবো একটা। আমি প্রেম করি তুমি জানলে কোত্থেকে? শুভ্র মুখ গোমড়া করে ফেললো। তাহলে ফোন দিচ্ছেন কেন? আমি কি ফোন খেয়ে ফেলবো? আমার ফোন দিয়ে তোমার কাজ কি? দরকার আছে। কি দরকার? আমি দেখব। ঈশান আবার ঠোঁট কামড়ে একটু মজা করে বলল, ভারী বাজি মেয়ে তো তুমি। একটা ছেলের ফোন চাইছো, লজ্জা করছে না? একটা ছেলের ফোনে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পার্সোনাল কিছু কথা শোনা মাত্র শুভ্রার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে ধরা গলা বলে, কিসের পার্সোনাল? আপনি কি সত্যি প্রেম করছেন? ঈশান মুচকে এসলো, করতেও পারি, খুন করে ফেলবো একদম। বলে শুভ্রা জিভে কামড় দিল। ছি, কি বলে ফেললো? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। কি বললে তুমি? কিছু না, থাকেন আপনি আপনার পার্সোনাল মানুষ নিয়ে। শুভ্রা একদম গাল ফুলিয়ে হৃদির হাত ধরে টানতে টানতে হাঁটা দিল। হৃদি এতক্ষণ চুপচাপ ওদের খুনসুটি দেখছিল, যেন এতক্ষণ কোনো সিনেমা চলছিল। সে কোনো কথা না বলে শুভ্রার সাথে চলে গেল। ঈশান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মুচকি এসে বিড়বিড় করে বলল, অভিমানী মেয়ে একটা। বিল মিটিয়ে ঈশান একটু নিরিবিলি জায়গায় গিয়ে বুক ধুকপুকানি নিয়ে শুভ্রের নাম্বারে কল দিল। এতদিন ফোনটা বন্ধ ছিল, আজ যদি ভাগ্য সহায় হয়, সত্যি সত্যি ফোনটা রিং হতে শুরু করলো। ঈশানের কলিজা যেন মুখে চলে এলো। অবশেষে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। সেদিন সোহান চৌধুরীর কড়া নির্দেশ অনুযায়ী ঈশান শুভ্রকে জানিয়ে দিল রিদির বিয়ে হয়ে গেছে। খবরটা দিয়ে ঈশান ভয়ে আর উত্তেজনায় দ্রুত কলটা কেটে দিল। এই একটা মিথ্যা সংবাদ শুভ্র সাজানো পৃথিবী ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। খবর শোনার পর শুভ্র আর এক মুহূর্ত প্রবাসে স্থির থাকতে পারেনি। সব মায়া ত্যাগ করে পাগলপ্রায় হয়ে সে প্রথমে ফ্লাইটে দেশে ফিরে এসেছে। শুভ্র দেশে ফেরার খবর পাওয়া মাত্র সোহান চৌধুরী নিজের নাটকীয় পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। তিনি রিদিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তবে রিদির মনে যাতে কোনো সন্দেহ না জাগে, তাই তিনি রিদির সামনে গিয়ে একদম কঠিন আর রাশভারী গলায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন, রিদি, তুই এই রুমে থাকবি। খবরদার যদি এই রুমের বাইরে পা দিস, তবে ভাববো তুই তোর মামাকে একদম ভালোবাসিস না, অর্থাৎ তুই তোর হবু শ্বশুরকে সম্মান করিস না। রিদি সোহান চৌধুরীর এমন কড়া আদেশ অমান্য করতে পারেনি। সে শুভ্রার পাশের রুমে এক প্রকার বন্দী হয়ে গুমড়ে মরছিল। একদিকে শুভ্র তখন হিতাহিত জ্ঞানশূন্য, নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে গেছে এই চিন্তা থেকে কুড়ে খাচ্ছিল। ভালোবাসা হারানোর সেই প্রচণ্ড মানসিক চাপে সে বাড়ির ভিতরে হৃদিকে না খুঁজে পাগলের মতো পুরো শহর চষে বেড়াচ্ছিল। আসলে শুভ্রর কোনো দোষ ছিল না। যখন মানুষের সবচেয়ে প্রিয় অস্তিত্বটাকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পায়। শুভ্রের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। নিজের একদম হাতের নাগালে রিদি থাকা সত্ত্বেও সে পুরো শহর খুঁজে হাহাকার করছিল। সে জানল না তার কাঙ্ক্ষিত নারীটি তার ঘরের পাশের রুমে বিরহে নিঃশব্দে কাঁদছে। অতীত শেষ, বর্তমান পুরো। অতীত শুনে শুভ্রের শরীর একদম নিস্তেজ হয়ে চলে এলো। মনে হচ্ছে পায়ের নিচে মাটিটা হঠাৎ সরে গেছে। সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলে। হৃদি একা একা এতটা পথ, এতটা কষ্ট সহ্য করেছে, অথচ সে কিছুই জানল না। নিজের যে যার ইগোর বশবর্তী হয়ে সে তার মনমোহিনীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিল। অথচ এই মেয়েটা একটা বার তার কাছে কোনো অভিযোগ করেনি। পাহাড়সম অভিমান বুকে চেপে নিভৃতে কেঁদেছে। শুভ্র দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। নিজেকে এখন পৃথিবীর সবথেকে বড় অপরাধী মনে হচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে শক্তি পেল না। দুই হাতে
মাথা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। বুক চিরে আসা এক আর্তনাদ করে উঠল। শুভ্রের হঠাৎ এমন অবস্থা দেখে সাহেরা চৌধুরী হন্তদন্ত হয়ে দৌড়ে এসলেন। পাশ থেকে ঈশান, সোহান চৌধুরী আর ইকবাল চৌধুরী এহসান প্রচণ্ড অস্থির হয়ে শুভ্রকে ধরলেন। সাহেরা চৌধুরী ছেলের কপালে হাত দিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, বাবা তোর কী হয়েছে? এমন করছিস কেন? শুভ্র তখন একদম হিতাহিত জ্ঞান শূন্য। তার এখন রিদির কাছে পৌঁছাতে হবে। নিজের কলিজার টুকরোটাকে একবার বুকে জড়িয়ে না ধরলে সে দমবন্ধ হয়ে মরে যাবে। সে ধরা গলায় সবার উদ্দেশ্যে হাত জোর করে আকুতি জানিয়ে বলল, আমাকে প্লিজ একটু রিজির কাছে যেতে দাও। এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ আমাকে যেতে দাও ওর কাছে। সোহান চৌধুরী পরিস্থিতি বুঝে সবাইকে সরে গিয়ে পথ করে দিয়ে বললেন, শুভ্র আর এক পলক সেখানে দাঁড়ানো না। যেন মরুভূমির তৃষ্ণার্ত কোনো পথিক জলের সন্ধানে ছুটছে। সে দৌড়ে দিয়ে ঝড়ের বেগে উপরে দৌড়ে গেল। তার প্রতিটি কদম যেন একটা হাহাকার। সে তার প্রাণের স্পন্দন হৃদির কাছে ছুটে যাচ্ছে নিজের হারানো জীবনটাকে ফিরে পাওয়ার আশায়। পুরো রুমে যেন আনন্দের হাট বসেছে। কোমরের শাড়ির আঁচল শক্ত করে গুজে ছোট্ট একটা সাউন্ড বক্সে গান ছেড়ে সে আপন মনে নাচছে হৃদি। তার চোখে খুশির ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার পর তার হৃদয়ের যত্নে রাখা সেই মানুষটিকে চিরতরে পেতে যাচ্ছে। এই পরম প্রাপ্তি খুশিতে মানুষ তো পাগলই হবে। বক্সে তখন উচ্চস্বরে বাজছে, ইস খোঁপা করা চুল নাকে পইড়া দুলে, সাজবো আমি বউ গো, সাজবো আমি বউ। শুভ্র রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে তাকিয়ে হৃদির এমন চঞ্চলতা দেখে তার চোখ কপালে। পরক্ষণে এক চিলতে হাসি ফুটে উঠল শুভ্রের ঠোঁটে। সে পা টিপে টিপে অন্তত সপ্তপর্ণে রুমে প্রবেশ করল। হৃদি তখনও নাচের তালে মগ্ন। শুভ্র নিঃশব্দে গিয়ে একদম তার পেছনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। বেচারা হৃদি টের পেল না যে তার ঠিক পেছনে কেউ আছে। নাচতে নাচতে সে পেছনের দিকে আসতে শুভ্র চওড়া বুকে সজোরে ধাক্কা খেল। চমকে গিয়ে দ্রুত ঘুরে তাকাতে শুভ্রকে সামনে দেখে হৃদি থমকে গেল। মুহূর্তে লজ্জা আর ফর্সা মুখটা টকটকে জবা ফুলের মতো লাল হয়ে গেল। সে আড়ষ্ট হয়ে শুভ্রের দিকে তাকিয়ে অস্ফুট হলো, আপনি আপনি কখন এলেন? শুভ্র কোনো উত্তর দিল না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদির মায়াবী মুখটার দিকে। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। শুভ্রের এমন নেশাখোর চোখে তাকিয়ে থাকা দেখে হৃদি আরও বেশি লজ্জায় কুঁকড়ে যেতে লাগলো। সে দৃষ্টি সরিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখেননি। শুভ্র তবুও নির্বিকার। তার ঠোঁটে কোনো কথা নেই। হৃদি এবার একটু বিরক্ত হলো। মানুষটা এমন পাথরের মতো হয়ে আছে কেন? সে মুখ ঝামটা দিয়ে বলল, বোবা হয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? তবুও চারপাশ নিস্তব্ধ। শুভ্রের দিক থেকে কোনো শব্দ নেই। আছে শুধু হাহাকার মেশানো এক গভীর দৃষ্টি। হৃদি এবার ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, পাগল একটা। বলে হৃদি যখন পাশ কাটিয়ে চলে যেতে চাইল ঠিক তখনই শুভ্র বিদ্যুৎ গতিতে ওর হাতটা একটানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র তাকে পাজাকোলা করে জড়িয়ে ধরল। সে হৃদির ঘাড়ে মুখ গুজে নিয়ে গভীর এক নিঃশ্বাস নিল। শুভ্রের এই বলিষ্ঠ আলিঙ্গনে হৃদি স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করল শুভ্রের উত্তপ্ত নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে। যেন একটা আলিঙ্গন। শুভ্র তার জীবনের সব অপরাধ আর হৃদি সহ্য করা সব যন্ত্রণার প্রায়শ্চিত্ত করতে চায়। হৃদি শুভ্রের বুকে ধুকপুকানি শুনতে পেল, যা অন্য দিনের চেয়ে অনেক বেশি দ্রুত আর অস্থির। যেন তার হৃদস্পন্দনগুলো আর্তনাদ করে বলছে যে হৃদি ছাড়া শুভ্র কতটা অপূর্ণ। কিছুক্ষণ এইভাবে গভীর নীরবতা কাটল। রুমের ভেতরে তখন কেবল দুজনে তপ্ত নিঃশ্বাসের শব্দ। শুভ্র হৃদির ঘাড়ে ভাঁজ থেকে মুখ সরিয়ে খুব আবেশমাখা কণ্ঠে ফিসফিসে বলল, তুই এমন কেন হৃদি? তোরে এত কেন ভালো লাগে আমার? কেন মনে হয় তুই ছাড়া আমার গোটা পৃথিবী নিশ্চিদিক অন্ধকার? তুই পাশে না থাকলে মনে হয় আমি শ্বাসকষ্টে মারা গেছি। কেন তুই আমার এমন এক নেশা হয়ে গেলি যেই নেশা ছাড়তে হলে আমার প্রাণটা দিয়ে দিতে হবে? হৃদি কোনো উত্তর দিল না। সে নিথর হয়ে শুভ্রের বুকের উপর মিশে রইল। শুভ্র এবার হৃদির আলিঙ্গনে সামান্য শিথিল হয়ে ওর মায়াবী মুখটা নিজের
দুই হাতের তালুতে আগলে রাখলো। সে হৃদির চোখের দিকে গভীর আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে ধরা গেল বলল, আই এম সরি হৃদি, আই এম রিয়েলি সরি। আমাকে তুই মাফ করে দে। আমি আজ তোর কাছে কোনো অধিকার নিয়ে ভালোবাসা চাইতে আসিনি। আমি শুধু একটা সুযোগ ভিক্ষা চাইছি। এই সুযোগ পেলে এক সমুদ্র ভালোবাসা দিয়ে আমি আমার সব ভুলে প্রায়শ্চিত্ত করব। হৃদি একদম অবাক হয়ে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র এবার হৃদির দুই হাত নিজের শক্ত মুঠোয় নিল। সে পরম মমতায় হৃদির দুই হাতের তালু ঠোঁট ছোঁয়ালো। শুভ্রের এই স্পর্শ হৃদি শিউরে উঠল। শুভ্র এবার অন্তত আকুতি ভরা কণ্ঠে বলল, একটা সুযোগ দিবি আমায়? হৃদয় আচমকা শুভ্রের হাত থেকে নিজের হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে নিল। শুভ্রের কপালের সাথে সাথে কুঁচকে গেল। ভয়ার্ত চোখে সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে হৃদি দুই হাতে শুভ্রের গলা জড়িয়ে ধরল। সে দুষ্টুমি মাখা চোখে তাকিয়ে বলল, যদি না দে তাহলে? শুভ্র এবার প্রাণ খুলে ঠোঁট কামড়ে হাসল। তার দুশ্চিন্তার মেঘ নিমেষে কেটে গেল। সে বাম হাত দিয়ে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। হৃদির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিতে দিতে শুভ্র পরম আবেশে বলল, যদি সুযোগ না করে দিস তবে আমি চুরি করে নিয়ে যাব হৃদি। এমন এক জায়গায় তোকে বন্দি রাখবো যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। তোর এই এক সমুদ্র অভিমান আমি আমার এক আকাশ ভালোবাসা দিয়ে কেড়ে নেব। তুই সুযোগ না দিলে আমি সুযোগ তৈরি করে নিতে জানি, কারণ আমি তোকে ভালোবাসার পাশাপাশি জয় করতে জানি। এই শুভ্র একবার যাকে নিজের করে নিয়েছে তাকে ছাড়ার ক্ষমতা স্বয়ং আজরাইলেরও নেই। হৃদি মনে মনে হাসল, কিন্তু বাইরে একটা কৃত্রিম গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে শুভ্রকে সজোরে ধাক্কা দিল। সে তার তর্জনী উঁচিয়ে শাসনের সুরে বলল, এখন আসছেন ভালোবাসা দেখাতে? খবরদার, আপনি একদম আমার কাছে আসবেন না। যদি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তবে এটাই আপনার জন্য উপযুক্ত শাস্তি। শুভ্র ঠোঁটে তখন এক বাঁকা হাসি। সে শিকারী বাঘের মতো ধীর পায়ে হৃদির দিকে এগোতে লাগলো। তার চোখের দৃষ্টি হৃদিকে যেন ভস্ম হয়ে গেছে। শুভ্র খুব নিচু আর গভীর গলায় বলল, আমি যদি কাছে না আসি তবে আপনি থাকতে পারবেন না মিসেস শুভ্র চৌধুরী। হৃদি পিছু হাঁটতে হাঁটতে ঘরের দেওয়ালের সাথে লেগে গেল। তার বুকটা ধড়ফড় করছে, কিন্তু মুখে দম্ভ রেখে বলল, আলবাত পারবো। পারবো না কেন? শুভ্র তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম হৃদির গায়ে এসে ঝুঁকে পড়ল। সে হৃদির দুই পাশে দেওয়ালে হাত রেখে তাকে একদম বন্দি করে ফেলল। তাদের মাঝে এক সুদের ব্যবধান নেই। শুভ্র হৃদির চোখের দিকে নিজের দৃষ্টি গেঁথে দিয়ে ফিসফিস করে বলল, আর ইউ শিওর? হৃদির গলার স্বর আটকে গেল। শুভ্র তার মুখটা হৃদির কানের খুব কাছে নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস হৃদির ঘাড়ে আছড়ে পড়ায় হৃদি শিউরে ওঠা চোখ বন্ধ করে ফেলল। শুভ্র খুব ধীর আর নেশাতুর গলায় বলল, তুই কি আসলেও পারবি হৃদি? আমার ওই গায়ের ঘ্রাণ ছাড়া তোর ঘুম আসবে তো? মাঝরাতে যখন খুব একা লাগে তখন আমাকে খুঁজবি না? তাই দূরে থাকতে চাইলে আমি কি থাকতে দিব? ওই যে তোর হৃৎপিণ্ডটা এখনো ড্রামের মতো বাজছে, এটা কি মিথ্যে বলছে? তুই চাইলেও আমার মায়া থেকে বের হতে পারবি না হৃদি, কারণ আমি তোর রক্তে মিশে গেছি। শুভ্র হৃদির কপাল দিয়ে নিজের কপাল ঠেকে এক মুহূর্তে স্থির হয়ে রইল। পুরো ঘরে তখন কেবল দুজন ভারী নিঃশ্বাসের শব্দ আর এক অদ্ভুত প্রেমময় নিস্তব্ধতা। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শুভ্রের শার্টের কলার খামচে ধরল, যেন এখনই না ধরলে সে পড়ে যাবে। শুভ্র মৃদু হেসে হৃদির নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, শাস্তি দিতে চাইলে দে, কিন্তু দূরে যাওয়ার কথা ভুলেও মুখে আনিস না, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। হৃদি চোখ মুখ শক্ত করল। আপনি আসলেও একটা খারাপ পুরুষ। পৃথিবীতে এত পুরুষ থাকতে কেন যে আপনার উপরে আটকে গে বাকিটুকু শেষ করতে পারল না। তার আগে হৃদির পাতলা নিজের দখলে নিয়ে নিল। মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত কোলাহল যেন নিমেষে থেমে গেল। হৃদির শরীরটা হঠাৎ শিথিল হয়ে গেল। প্রথমে যে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে চাইল, আর দুহাত শুভ্রের বুকের উপর আছড়ে পড়ল, কিন্তু শুভ্র আজ অদম্য। সে আরও শক্ত করে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সুঠাম বুকের সাথে পিষে ফেলল। বেশ কিছুক্ষণ ওভাবে কাটল। হৃদি ধীরে ধীরে অনুভব করল শুভ্র অন্তত মমতা আর তৃণা নিয়ে কি যেন
হয়ে গেল রীতি সে নিজেও জানে না। তার সমস্ত রাগ অভিমান যেন মোমের মতো গলে জল হয়ে গেল। সে এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে গেল। এক পর্যায়ে হৃদি আর নিজেকে আটকে রাখতে পারল না। সেও শুভ্রের সাথে রেসপন্স করতে শুরু করলো। শুভ্রের দু হাত হৃদির পিঠ আর চুলের ভাঁজে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে। দুজনে যেন অতল কোনো প্রেমের সাগরে ভাসছে। যেন কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না। যেন ওই কয়েক মিনিটের প্রাপ্তি তাদের গত কয়েক মাসের সমস্ত বিরহ আর হাহাকার এক নিমেষে মুছে দিচ্ছে। পুরো ঘরে তখন কেবল দুজনের ঘন আর অস্থির নিঃশ্বাসের শব্দ। আজ তারা একে অপরের মাঝে হারিয়ে গিয়ে যেন খুঁজে পেল তাদের কাঙ্ক্ষিত সেই স্বর্গ। তারা জানল ও না, তাদের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল একে অপরের ঠোঁটের স্পর্শে এক হয়ে মিশে যাচ্ছে। পাক্কা 10 মিনিটের লড়াইয়ে শুভ্র রীতির ঠোঁট ছাড়ল। দুজনে মারাত্মক গতিতে হাঁপাতে লাগলো। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। শুভ্র হাঁপাতে হাঁপাতে রীতির চোখের দিকে তাকিয়ে বিজয় হাসি আসলো। সে ভাঙা গলায় বলল, কি মিসেস, বলেছিলাম না আমি ছিলে নিজেকে ধরে রাখতে পারবেন না, মিলে গেলে তো। হৃদি চোখ পাকিয়ে হাঁপাতে হাঁপাতে অস্ফুট বলল, অসভ্য। শুভ্র এবার হৃদির ঘাড়ের খাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। এই প্রথম শুভ্র হৃদির এতটা কাছে। হৃদির শরীর যেন মুহূর্তে অবশ হয়ে গেছিল। একজন প্রেমিকা যখন তার কাঙ্ক্ষিত পুরুষের এত নিবিড় সান্নিধ্য পায় তখন তার শরীরে প্রতিটি কোষ এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হৃদির বেলাও তাই হচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো এক মায়াবী কুয়াশার মাঝে তলিয়ে যাচ্ছে। শুভ্রের গায়ে সেই চেনা পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। হৃদি অনুভব করল তার পা দুটো কাঁপছে আর বুকের ভেতরটা যেন এক নাম না করা ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। শুভ্র হৃদির ঘাড়ে এর নরম চামড়া আলতো করে একটা চুমু খেল। তার ঠোঁটের উষ্ণতা হৃদির চোখ বন্ধ করে শুভ্রের শার্টটা খামচে ধরল। শুভ্র নিছালো কণ্ঠে বলল, তুই পাগল করে ছাড়বি। তোর কাছে আসা মানে আমার জন্য মহাবিপদ। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হয়। বলে শুভ্র হৃদির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তার বুক ভরে বড় বড় শ্বাস টেনে নিজের ভেতরে উত্তাল উন্মাদনাকে সামলে নেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা শান্ত করে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তোর কি সবুজ শাড়িয়েছে? হৃদি ভুরু কুঁচকে অবাক হয়ে বলল, সবুজ শাড়ি? শুভ্র একটু গম্ভীর হলো। জাস্ট টেল মি, আছে কিনা সেটা বল। না, নেই। সবুজ রং আমার একদম পছন্দ না। শুভ্র এবার ধীর পায়ে আবার হৃদির একদম কাছে চলে এসলো। ওর চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, বাট ডু ইউ হোয়াট? তোকে সবুজ রং থেকে বেশি বিউটিফুল লাগে। তোর গায়ের রঙে এই রংটা একদম মিশে যায়। হৃদি এবার যাযাবরে অবাক হলো, কিভাবে? আমি তো আগে কখনো এই রঙের কাপড় পরিনি, তাহলে আপনি কিভাবে জানলেন? শুভ্র রহস্যময় এক হাসি দিল। তোর সেই হাসিতে যেন হাজার হাজার গোপন কোনো ভালোবাসা লুকিয়েছে। সে মৃদু হেসে বলল, আই হ্যাভ সিন ইট। দেখছি বলেই তো বলছি। তবে কবে দেখছি আর সেটা কোথায় দেখছি সেটা সিক্রেট। ওটা তোকে পরে বলবো। আই অ্যাম কামিং, জাস্ট ওয়েট আ মিনিট ফর মি। শুভ্র রহস্যময় হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সাথে ঈশানও যেন হাওয়া হয়ে গেল। হৃদি কিছুক্ষণ উভয় মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মাথাটা একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সবুজ রং। সে তো কোনোদিন এই রঙের তীরসীমানা যায়নি। তবে শুভ্র কবে দেখল? লোকটা কি দিন দুপুরে স্বপ্ন দেখছে? ক্লান্তি শরীর এক অদ্ভুত দুর্বলতায় হৃদি তার ভাবনার জাল বুনে ফ্রেশ হয়ে শাড়িটা বদলে নিল। একটা আরামদায়ক হলুদ কামিজ পরে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন শুভ্রা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। হৃদিকে দেখে ধরপড় করে উঠে বসলো। সে প্রশ্ন করলো, আচ্ছা রিভা, সত্যি করে বলতো ভালোবাসার অনুভূতি ঠিক কেমন হয় রে? হৃদি চুল মুছতে মুছতে অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? তা তুই জেনে কি করবি? শুভ্র বিছানায় বসে একটা বালিশ হাঁটুর ভাঁজে রেখে তার উপর ভর দিয়ে উদাস গল্প, না মানে আমার মনের ভিতর ইদানিং কি অদ্ভুত হচ্ছে, জাস্ট আমার অনুভূতির সাথে মিলিয়ে দেখতে চেয়েছি। হৃদি তাওয়াল ফেলে দ্রুত শুভ্রার পাশে গিয়ে বসলো। কৌতূহল চোখে তাকে বলে, সিরিয়াসলি তুই এবার কারো প্রেমে পড়লি? শুভ্রা হৃদির মাথায় একটা হালকা চাপড় দিয়ে মুখ ঝামটা দিল। আরে গাধা, প্রেমে পড়ছি কি না সেটা কনফার্ম হওয়ার জন্য তো তোর কাছে জানতে চেয়েছি। বল না, ভাইকে দেখলে তোর ঠিক কেমন লাগে রে? হৃদি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে শুভ্রের সেই নেশালো চাহনি আর ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়াটা ভেসে উঠল। সে লম্বা শ্বাস নিয়ে
খুব আবেগমাখা স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই যখন আমার সামনে আসে না, তখন মনে হয় বুকের ভেতরটা কোনো এক অজানা ঝড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। হার্টবিটটা নিজের নিয়ন্ত্রণে থাকে না, রীতিমতো ড্রামার মতো বাজতে শুরু করে। মনে হয় আশেপাশে যারা আছে তারাও বোধহয় এই ধকধকানি শুনতে পাচ্ছে। রীতি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ঠোঁটে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে তুলল। ওকে দেখলে এক অদ্ভুত ভয় লাগা কাজ করে, আবার সেই ভয়ের আড়ালে এক গভীর প্রশান্তি লুকিয়ে থাকে। মনে হয় পৃথিবীর সব কোলাহল এক নিমেষে থেমে গেছে, আর পুরো দুনিয়াতে শুধু আমরা দুজন আছি। ওর গায়ের সেই চেনা তীব্র পুরুষালী ঘ্রাণটা যখন নাকে আসে, তখন নেশার মতো লাগে। মনে হয় সব অভিযোগ, সব অভিমান ওই এক নিমেষে নিঃশ্বাসে কর্পূরের মতো উড়ে গেছে। শুভ্র সব কিছু মনোযোগ দিয়ে শুনল। হৃদির প্রতিটি কথা যেন তার হৃৎপিণ্ড গিয়ে তীরের মতো বিচ্ছে। সে কিছুক্ষণ চুপ করে থেকে হৃদির চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর দ্বিধা মেশানো গলা বলে, আচ্ছা হৃদি, যখন ভাইয়াকে অন্য মেয়ের পাশে দেখিস তখন তোর ঠিক কেমন লাগে? হৃদি কিছুক্ষণ থমকে রইল। জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তখন মনে হয় আমার ভিতরটা কেউ জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। যখন দেখি অন্য মেয়ে ওর সাথে খুব দাঁড়িয়ে হাসছে কিংবা ওর সাথে কথা বলছে, তখন বুকের ভিতর কী যে অসহ্য যন্ত্রণায় এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীটা ওখানেই থমকে গেছে। খুব ইচ্ছে করে ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ওকে ছিনিয়ে নিয়ে আসি আর বলি চিৎকার করে, ও শুধু আমার, ওর উপর আর কোনো অধিকার নেই। ঋদ্ধি নিজের অজান্তে ওড়নার আঁচলটা হাত দিয়ে মোচড়াতে লাগলো। তার কণ্ঠস্বর কিছুটা ভারী হলো, ভীষণ হিংস্র হয়। এক ধরনের জেদ আর রাগ মাথায় রগ পর্যন্ত পৌঁছে যায়। মনে হয় ওই মানুষটা কেন বুঝতে পারছে না ওর পাশে অন্য কাউকে রেখে আমার জন্য কতটা কষ্টের। তখন নিজেকে খুব একা আর অসহায় লাগে। মনে হয় আমার সাজানো গোছানো কেউ লুট করে নিয়ে যাচ্ছে। আসলে ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে এক আকাশ সমান অধিকারবোধ। আর সেই অধিকার যখন অন্য কেউ ভাগ বসাতে আসে, তখন মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। মনে হয় ওর প্রতিটা হাসি, প্রতিটা চাহনি আমার প্রাপ্য। শুভ্র এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়েছিল। হৃদির কথাগুলোর মাঝে সে যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ঈশান দেখল হৃদির বলা সব ঈশানকে দেখলে হৃদির বলা সব অনুভূতি শুভ্রার সাথে হুবহু মিলে যায়। ঈশান সামনে আসলে ওর ভিতরে এক অজানা ভয় কাজ করে, আবার ঠিক পরক্ষণে এক অদ্ভুত ভালো লাগা এসে মনটাকে শান্ত করে দেয়। হৃদির বলা সেই বুকের ভেতর ধকধকানি, সেই শরীরের ভেতর বিদ্যুৎ শিহরণ, সবই তো শুভ্রা অনুভব করে ঈশানের জন্য। যখন কোনো মেয়ে ঈশানের পাশে এসে, তখন ওর বুকের ভেতরটা ব্যথা টনটন করে ওঠে, প্রচণ্ড রাগ হয়। ওর বলতে ইচ্ছে করে, ঈশান শুধু আমার, ও অন্য কারো হতে পারে না। ভাবতেই শুভ্রের কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল, বিছানার চাদরটা খামচে ধরল। মানে মনে নিজেকে প্রশ্ন করলো, তবে কি আমি সত্যি ঈশানকে ভালোবেসে ফেললাম? পরক্ষণে এক রূঢ় বাস্তবতা এসে ওর সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। সে কীভাবে সম্ভব? ঈশান হিন্দু আর সে মুসলিম, দুজনের ধর্ম আলাদা, সমাজ আলাদা। এই অনুভূতির কথা যদি একবার সোহান চৌধুরীর কানে যায়, তবে কি তাকে মেরেই ফেলবে। চৌধুরী বংশের মান সম্মান আর আভিজাত্যের কাছে তার এই প্রেম এক চরম অপরাধ। কিন্তু অন্য দিকে শুভ্রার মনটা বড় অবুঝ। সে হাজার চেষ্টা করে নিজেকে বোঝাতে পারছে না, এই পৃথিবীতে ঈশান ছাড়া আর কোনো পুরুষের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ আসে না, কোনোভাবেই ভালো লাগা কাজ করে না। ঈশানের সেই শান্ত চাহনি আর গভীর ব্যক্তিত্বের কাছে সে বারবার হার মেনে যায়। শুভ্রা এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে জানে না এই অনুভূতি কোথায় গিয়ে ঠেকবে, বা এর শেষ কোথায়। ভালো লাগা আর এই কঠিন বাস্তবতার মাঝে পড়ে তার দম বন্ধ হয়ে আসছে। পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা ভেবে ওর ভেতরটা থরথর করে কাঁপতে উঠল। ও কি পারবে নিজের ধর্ম আর পরিবারের বিপক্ষে গিয়ে এই ভালো লাগাটাকে টিকিয়ে রাখতে, নাকি এই অঙ্কুরে ঝরে যাবে ওর প্রথম প্রেম? শুভ্রার চোখ দুটো অজান্তে ভিজে এলো। রাত 10টায় শুভ্র আর ঈশান বাড়ি ফিরল। রাস্তায় হুট করে বৃষ্টি নামায় দুজনে একদম ভিজে একাকার হয়ে গেছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে ওদের জন্য অপেক্ষা করছিল রাতের খাবারের জন্য। ওদের দুজনকে এই অবস্থা দেখে রাবিয়া হাসান কপালে হাত দিয়ে বলল, দুজনে তো ভিজে গেছিস। ঈশানের শার্ট থেকে পানি ঝাড়তে যেতে বেশ অস্বস্তি নিয়ে বলল, আন্টি আমি বরং চলে যাই, ভেজা শরীরে বেশিক্ষণ আমি থাকতে পারবো না। রাবিয়া হাসান কড়া সুরে বললেন, একদম নয়, না খেয়ে আমি তোমাকে ছাড়ছি না।
তোমরা দাঁড়াও, আমি রীতির আব্বুর লুঙ্গি দিচ্ছি। দুজনে আপাতত শার্ট চেঞ্জ করে লুঙ্গি পরে নাও। লুঙ্গির নাম শুনে শুভ্র নাক মুখ কুঁচকে ফেলে। লুঙ্গি? ঈশান দাঁত বের করে হেসে ফেলে বলল, হ্যাঁ বস, লুঙ্গি। রাবেয়া ঈশান দুটো লুঙ্গি এনে শুভ্র আর ঈশানের হাতে ধরে দিল। ঈশানকে তিনি ড্রয়িং রুমের কাছে ওয়াশরুমে নিয়ে গেলেন। শুভ্র ঈশানের সাথে না গিয়ে সোজা হৃদির রুমে ঢুকলো। সেখানে গিয়ে দেখে হৃদি আর শুভ্রা বিছানায় শুয়ে আড্ডা দিছে। শুভ্রকে কাক বোঝা হয়ে আসতে দেখে শুভ্রা হো হো করে হেসে উঠল। তুমি তো একদম ভিজে গেছো। আর হাতে ওটা কি, লুঙ্গি মনে হচ্ছে? সিরিয়াসলি ভাইয়া, তুমি লুঙ্গি পরবে? শুভ্র দাঁতে দাঁত চেপে গজগজ করে বলল, দাঁত কেলাবি না, চড়িয়ে দাঁত ফেলে দিব। বলেই শুভ্র হাতের একটা শপিং ব্যাগ টেবিলের উপর রাখলো। হৃদির দিকে তাকিয়ে গম্ভীর করে বলল, তোর তোয়ালা কই? হৃদি হাতের ইশারায় ব্যালকনি দেখিয়ে দিল। শুভ্র ব্যালকনি থেকে তোয়ালাটা নিয়ে গটগট করে ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্রা রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিকে যাওয়ার সময় হঠাৎ শুভ্রা থমকে দাঁড়ালো। তার চোখ তো চরকার। সামনে ঈশান দাঁড়ানো, কোমলের লুঙ্গি কিন্তু গিট দিতে গিয়ে বেচারা হিমশিম খাচ্ছে। একবার গিট দেয় তো পরক্ষণে সেটা আলগা হয়ে ঝুলে পড়ে। ঈশানের মতো লম্বা চড়া সুঠাম দেহের মানুষ যখন লুঙ্গি সামলাতে পেরে কুঁজো হয়ে বারবার গিট দিচ্ছে, তখন দৃষ্টিটা মহাকাব্যিক লাগছে। শুভ্র নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে খিলখিল করে শব্দ করে হেসে দিল। হঠাৎ কোনো মায়াবী হাসির শব্দ শুনে ঈশান মুখ তুলে তাকালো। শুভ্রার সেই বাঁধভাঙা হাসি দেখে ঈশানের রাগ হওয়া তো দূরের কথা, সে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে মেয়েটাকে, হাসলে গালে টোল পড়ে আর চোখের মনি দুটো ঝিলিক দিচ্ছে। ঈশানের বুকের ভেতর যেন শত সহস্রাধিক প্রজাপতির ডানা ঝাপটাতে শুরু করলো। এক প্রকার মুগ্ধতা আর উত্তেজনায় ঈশান জ্ঞান হারিয়ে ফেলছে। সে ভুলে গেছে যে লুঙ্গি পরতে পারছে না। ওই মুগ্ধতায় ডুবে থাকা অবস্থায় তার হাত কখন যে শীতল হয়ে লুঙ্গি ছেড়ে দিয়েছে সে টের পায়নি। এদিকে শুভ্রাকে হাসতে হাসতে খেয়াল করলো ঈশান একদম মূর্তির মতো দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো ঈশানের কোমরের লুঙ্গিটা যে এতক্ষণ লড়াই করছে সেটা আর সেখানেই। অভিকর্ষের বলের নিয়মে সেটা ঈশানের পায়ের নিচে ফুলে লুটোপুটি খাচ্ছে। হঠাৎ ঈশান এখন কেবল আন্ডারওয়্যার পরে দাঁড়িয়েছে। শুভ্রা হাসির চোটে এক মুহূর্ত জন্য বুঝতে না পারল কি হয়েছে, কিন্তু যখনই বুঝলো ঈশানের কী অবস্থা, তখন তার হাসির বাঁধ যেন ভেঙে গেল। কিন্তু পরক্ষণে লজ্জা আর চরম ধাক্কায় তার মাথাটা কেমন ঘুরে গেল। ধপ! শুভ্র জ্ঞান হারিয়ে ঠাস করে ওখানেই পড়ে গেল। এত বড় একটা আওয়াজ শুনে ঈশানের ঘোর কাটল। সে অবাক হয়ে দেখল শুভ্রা কেন হঠাৎ এভাবে বেহুশ হলো। সে হন্তদন্ত হয়ে শুভ্রার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ফ্লোরের দিকে চোখ গেল। সে দেখল তার সাদের লুঙ্গি পায়ের দুপাকে দিয়ে একদম মাটির সাথে মিশে গেছে। মানে লুঙ্গি থাকার কথা কোমরে, অথচ সেটা এখন মেঝেতে বিশ্রাম নিচ্ছে। নিজের দিকে তাকিয়ে যখন দেখল কোমরের অংশটা পুরো খালি, তখন তার কলিজাটা একদম শুকিয়ে গেছে। ও শেট, লুঙ্গি খুলে গেছে। ঈশান তাড়াহুড়ো করে লুঙ্গিটা কোমরে এমনভাবে পেঁচালো যেন ওটা কোনো জাদুকরি গিট। তারপর এক দৌড়ে শুভ্রার কাছে এসে দেখল মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে কাঠ হয়ে পড়ে আছে। সে একবার চারপাশটা দেখে নিল। কেউ আসার আগে শুভ্রাকে ঠিক করতে হবে, নাহলে লুঙ্গি কেলেঙ্কারি জানাজানি হলে তার মান সম্মান গঙ্গাসাগরে ভেসে যাবে। সে তড়িঘড়ি করে শুভ্রাকে পাজাকোলো করে তুলে নিল। পা বাড়াতে অনুভব করলো তার পায়ের নিচে শত্রুমণির লুঙ্গিটা আবার বিদ্রোহ শুরু করছে। গিঁটটা আলগা হয়েছে। ঈশান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে লুঙ্গির উদ্দেশ্যে বলল, দেখ খাবিস, একদম তেজ দেখাবি না। এখন যদি খুলিস তবে তোকে সুতো ছিঁড়ে নাটাই ছাড়া ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়ে দেবো। তোর মান সম্মান তো যাবে, সাথে আমারটা। একদম লাইনে থাক বলছি। কষ্টে সৃষ্টে শুভ্রাকে পাশের রুমে এনে বিছানায় শুয়ে দিল। তারপর শুভ্রার গালে হালকা টোকা দিতে দিতে ফিসফিস করে ডাকতে লাগলো, এই শুভ্রা, শুনছো গো? প্লিজ চোখ খোলো। এই দেখো, আমি এবার স্টিলের গিট দিয়ে লুঙ্গি পরে ফেলছি। এখন আর খোলার কোনো চান্স নেই। দেখো না একবার। কিন্তু শুভ্রার কোনো নড়াচড়া নেই। ডাকতে ডাকতে ঈশানের চোখে গেল শুভ্রার মুখের দিকে। আহা, কি অপূর্ব মায়াবী এক দৃশ্য! চোখের সামনে অবস্থায় শুভ্রাকে যেন স্বর্গের কোনো অপ্সরী মনে হচ্ছে। ঈশানের ভেতরে জবরদস্ত কোনো দেশে উধাও হয়ে গেছে, সে নিজেও জানে না। সে এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে ধীরে ধীরে নিজের মুখটা শুভ্রার মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস তখন শুভ্রার
নাকে আশ্রে বসছে। ঈশান একদম আবেশে শুভ্রার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর সেই ছোঁয়া নামিয়ে আনলো শুভ্রার গোলাপে পাপড়ির মতো পাতলা ঠোঁটে। এক মুহূর্তের জন্য উষ্ণ ছোঁয়ায় ঈশানের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি শুরু করলো। ঈশান নিজেকে সামনে নিয়ে 1 সেকেন্ড দেরি করলো না। দ্রুত ওয়াশরুম থেকে অঞ্জলি ভরে পানি এনে শুভ্রার মুখে ছিটা দিল। পানির ঝাপটা লাগতে শুভ্রার কপাল কুঁচকে পিটপিট করে চোখ খুলল। সামনে ঈশানকে দেখতে তার সেই লুঙ্গির পতনের দৃশ্যটা চোখের সামনে মুভির মতো ভেসে আসলো। সে একবার ঈশানের মুখের দিকে তাকালো, তা আরেকবার ঈশানের কোমরের দিকে তাকিয়ে নিশ্চিত হলো যে জিনিসটা এবার জায়গা মতো আসছে কিনা। শুভ্রার গাল দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে উঠল। সে অদ্ভুত এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান একদম গম্ভীর মুখে দম্ভের সাথে বলল, তাকানোর কিছু নেই। দেখার সুযোগ বারবার আসে না। একবার যেটা দেখেছো নেক্সট টাইম দেখার আশা করবে না। এটাকে বোনাস হিসেবে ধরে নাও। শুভ্রার লজ্জা আর রাগে একদম অস্থির হয়ে বসে আসলো। সে বিছানায় উঠে বসে দাঁতে দাঁত চিপে বলল, ছি, কি অসভ্য আপনি! কি বলছেন এসব? আমি কেন দেখতে যাব? বরং আপনার লজ্জা থাকা উচিত। এত কিছু পরে আপনি আমার সামনে কিভাবে দাঁড়িয়েছেন? ঈশান আবার বুক টান টান করে এক পা এগিয়ে নিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে পা দিয়ে ভর দিয়ে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ? আর রইল লুঙ্গির খোলা, এতে আমার কি করার বলো? লুঙ্গি আর ব্রেক কষা গাড়ি যে আমি কন্ট্রোল করব? আমি লুঙ্গি পরে অভ্যস্ত না, হুট করে পড়েছি, তাই এটা রাস্তা মেপে নিচে নেমে গেছে। শুভ্র এবার ঠোঁট কামড়ে ধরে কোনোমতে নিজের হাসি সামলানোর চেষ্টা করলো। সে হাসতে হাসতে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার সামনে না খুলে যদি মাঝ রাস্তায় এই কাণ্ড হতো তখন? তখন কি আপনি লুঙ্গি মাটিতে ফেলে রেখে পাবলিককে ভাষণ দিতেন? আমার কি করার বলেন ভাই? লুঙ্গি পরে অভ্যস্ত না, এটা কি আমার দোষ? ঈশান এবার কাচুমাচি হয়ে গেল। সে মনে মনে ভাবল, মাঝ রাস্তায় এমন হলে তো পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতো। সে তবু ইজ্জত বাঁচানো শেষ করার চেষ্টা করে বলল, আরে রাস্তায় খুললে তো অন্য ব্যাপার, তখন তো পাবলিক থাকবে, তখন লুঙ্গি কাঁধে নিয়ে দৌড় দিতাম। কিন্তু এখানে তো তুমি আর আমি। ভাবলাম দেখেই যখন ফেলেছ তখন আর তাড়াহুড়ো করে ইজ্জত টানার কী দরকার? যা গেছে তা তো গেছে। শুভ্রা 2 হাত দিয়ে মুখ চেপে হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আপনি যান এখান থেকে, প্লিজ দয়া করে যান এখান থেকে। ঈশান বেশ একটা ভাব নিয়ে বলল, আচ্ছা। বলে ঈশান বীর দর্পে দরজা খুলে ঘুরে দরজার দিকে হাঁটা দিল। কিন্তু 2 কদম যেতে না যেতে বেইমান লুঙ্গিটা আবার পিছলে নিচের দিকে নামতে শুরু করলো। একদম শেষ মুহূর্তে ঈশান কোনোমতে খপ করে ওটা ধরে ফেলল। পেছন থেকে শুভ্রা পুরো দৃশ্যটা দেখে আবার হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। হাসির চোটে তার দম বন্ধ হয়ে জোগাড়। ঈশান লুঙ্গিটা কোমরে শক্ত করে খামচে ধরে রাগে আর অপমানে নীল হয়ে বিড়বিড় করে বলল, আরে কুলাঙ্গার, তোর কি ইজ্জতের কোনো দাম নেই? তুই কি আমাকে আজ সবার সামনে উলঙ্গ করে ছাড়বি? এই, তুই কি কোনো কাপড়ের গুদাম থেকে জন্ম নিচ্ছিস নাকি বেইমানদের বস্তা থেকে? তোকে দিয়ে আমি শেষে ঘর মোছার ন্যাকড়া বানাবো। পিচাস লুঙ্গি, ছি ছি ছি! তোকে পরার পর কচুর পাতার লজ্জার ঢাকা অনেক ভালো ছিল। শুভ্র ভেজা কাপড় চেঞ্জ করে লুঙ্গি পরে ওয়াশরুম থেকে বের হলো। রিদি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। দরজার শব্দ পেয়ে সে রুমে আসতে একদম চমকে গেল। শুভ্রের পরনে কেবল একটা নীল রঙের লুঙ্গি আর উধামগা। সুঠাম সে শরীরের খাঁজে খাঁজে বৃষ্টির পানি চিকচিক করছে। চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছে। শুভ্রকে দেখে, ঘরোয়া আর তীব্র পুরুষালী রূপ দেখে রীতি যেন পাথরের মতো জমে গেল। তাকে ওভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় হৃদির প্রতিছবি দেখে সে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে তুলল। মাছি ঢুকে যাবে, মাউথ ক্লোজ কর। হৃদি সম্বিত ফিরে পেয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লজ্জায় তার গাল দুটো মুহূর্তে আপেলের মতো লাল হয়ে গেল। সে কোনো কথা না বলে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে শুভ্র পিছন থেকে ভারী গেল বলে, কই যাস? হৃদি দাঁড়িয়ে পড়ল, কিন্তু পেছনে ফিরল না। সে মাথা নিচু করে ধরা করে বলে, নিচে। শুভ্র এবার হৃদির একদম পেছনে এসে দাঁড়ালো। শুভ্রের শরীরে সেই ভেজা সেদো ঘ্রাণ আর বৃষ্টির শীতল আবেশে হৃদির স্নায়ু নেশার মতো আশ্রে পড়ল। শুভ্র হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, টেবিলের উপর শপিং ব্যাগ রেখেছি,
ওটা সকালে খুলিস। রিদি কৌতূহলে টেবিলের দিকে তাকায়, দেখলো সত্যি টিয়া কালারের একটা শপিং ব্যাগ রাখা। সে মৃদুস্বরে বলল, এখন খুলি? শুভ্র একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেল। নো, সকালে। এখন আমার মাথা ব্যথা করছে, টিভি দেখ। রিদি আমতা আমতা করে কাঁপা গেল বলল, আমি? শুভ্র এবার রিদির দিকে ঘুরে সরাসরি ওর চোখে গভীরে তাকালো। ওর চোখে তখন এক আবেশমাখা কর্তৃত্ব। সে রিদির চুলে ঘ্রাণ নিয়ে একটু নেশাতুর করে বলে, ইয়েস ম্যাডাম, আপনি। বেশি কথা না বলে একদম চুপচাপ বিছানায় আয়। শুভ্র বিছানায় কে চিৎ হলো শুলো। রিদির দিকে তাকিয়ে গম্ভীর গলায় আবেশমাখা গলা বলে, কাম হেয়ার। রিদি কোনো কথা না বলে চুপচাপ বিছানার কাছে এসে শুভ্রের পাশে বসলো। সে নিজের ভেতরে অস্থিরতা সামনে নিয়ে কাঁপা কাঁপা হাতে শুভ্রের চওড়া কপালে দু হাত রাখলো। তারপর খুব নরমভাবে টিপতে শুরু করলো। শুভ্র এক বুক প্রশান্তি নিয়ে আরামে চোখ বন্ধ করলো। রুমের ভেতরে এসি চলার মৃদু শব্দ আর রিদির হাতের সেই মায়াবী ছোঁয়া। কিছুক্ষণের মধ্যে শুভ্রের নিঃশ্বাস ভারী আর গভীর হতে থাকলো। বোঝা যাচ্ছে সে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ টিপে দেওয়ার পর রিদি হাত থামিয়ে শুভ্রের মুখের দিকে তাকালো। শুভ্র ততক্ষণ অঘরে ঘুমিয়ে পড়ছে। রিদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ইস, ঘুমন্ত অবস্থায় মানুষটাকে ঠিক কতটা বাচ্চাদের মতো লাগে, একদম যেন দুধে ভাতে কোনো শিশু। অথচ দেখে থাকলে এই লোকটাকে ঝাল একদম মরিচবিন্দু। রিদির মনটা আবার সেই অবাধ্য ইচ্ছাটা জাগলো। তার খুব ইচ্ছে হলো শুভ্রের নাকে একটা চুমু খেতে, নাকটা ছুঁয়ে দিতে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। খুব সাবধানে মুখটা নামিয়ে অতি যত্নে শুভ্রের কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর পিচ্চি বাচ্চাদের মতো শুভ্রের নাক আলতো করে টিপে দিয়ে আদুরে করে বলল, ওলে বাবুটা, তুমি এখন ঘুমাচ্ছ? ইস কি ঘুম! ঘুমালে তোমাকে আলো কত কিউট লাগে তুমি জানো, পুচকু একটা। রিদি নিজের মনে মুচকি হাসলো। তারপর শুভ্রের কানের কাছে মুখ নিয়ে খুব শক্তপণে ফিসফিস করলো, এই যে মিস্টার ঘুমন্ত রাজকুমার, ভালোবাসি, আই লাভ ইউ। বলে রিদি চোরের মতো দৌড়ে ঘর থেকে বেরোতে যেতে চাইলে ঠিক তখনই ঘটলো অঘটন। শুভ্র যেন ওত পেতেছিল। রিদি এক পা বাড়াতে শুভ্র বিদ্যুৎ গতিতে রিদির ওড়না ধরে হ্যাঁচকা টান দিল। রিদি তাল সামলাতে না পেরে সে সোজা শুভ্রের প্রশস্ত বুকের উপর আছড়ে পড়ল। শুভ্র শক্ত করে রিদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলল। রিদি ভয়ে আর বিস্ময়ে থরথর করে কাঁপল। শুভ্র চোখ খুলে তাকাতেই দেখল রিদির সেই লজ্জামাখা মুখটা। শুভ্র বাঁকা হাসি দিয়ে নেশাতুর গলায় বলল, ওলে আমার বাবুটা, এখন বুঝি ধরা খেয়ে গেল? আই হার্ড এভরিথিং সুইটহার্ট, পাগল করে দিলি তুই আমাকে। এখন আমি বাসন না করে ছাড়ছি না তোকে। অসভ্য ছাড়ুন। শুভ্র এক ঝটকায় রিদিকে নিজের বুকের উপর থেকে নামিয়ে নিজের রিদির উপর উঠে পড়ল। দু হাত বিছানার সাথে লক করে দিয়ে রিদির পালানোর সব পথ বন্ধ করে দিল। শুভ্রের ভেজা চুল থেকে ফোঁটা পানি টুপ করে এসে পড়ল রিদির গালে। শুভ্র বাঁকা হাসে একদম ফিসফিস করে বলল, কেন এখন বাবুটা এমন কই মাছের মতো ছটফট করছে কেন? একটু আগেই তো খুব ভালো আমার ঘুমের সুযোগ নিচ্ছিলে। হৃদের দম আটকে যাওয়ার উপক্রম। শুভ্রের চওড়া সুঠাম শরীরের নিচে এই রোগা পাতলা শরীরটা যেন একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শুভ্রের উধাম বুকের তপ্ত ওম যেন ভেজা শরীরের সুবাস তাকে পুরো অবশ করে দিচ্ছে। সে শুভ্রের তীব্র চাহিনি সহ্য করতে না পারে চোখ বন্ধ করে ফেলল। দেখুন, আমি শুধু দুষ্টুমি করছি, প্লিজ ছেড়ে দিন, আর করব না। শুভ্র হৃদির মুখের একদম কাছে নেমে এলো। তাদের নাকের ডগা প্রায় ছুঁই-ছুঁই। সে হৃদির ওষ্ঠাধরের দিকে অপলক তাকিয়ে থেকে খুব নিচু আর ভারী স্বরে বলল, তাহলে আমিও একটু দুষ্টুমি করি, লেটস হ্যাভ সাম ফান। বলে শুভ্র নিজের শক্ত দাড়ি ভরা গালটা হৃদির নরম তুলতুলে গালে আলতো করে ঘষতে লাগলো। শুভ্রের গালের স্পর্শ আর ভেজা ত্বকের হিল্লোলে হৃদি একদম শিউরে উঠে কই মাছের মতো ছটফট করতে লাগলো। শুভ্র তার কানের লতিতে ঠোঁট ছোঁয়াতে হৃদির পুরো শরীর অবশ হয়ে এলো। শুভ্র চুলে মুখ গুজে ফিসফিস করল, তুই এত সুন্দরী কেন হৃদি? দেখলে ইচ্ছে করে নিজের সাথে মিশে নেই। আই জাস্ট কান্ট কন্ট্রোল মাইসেলফ। শুভ্রের এই হঠাৎ বেপরোয়া তীব্র স্পর্শ সামলাতে হৃদি রীতিমতো হিমশিম খাচ্ছে। তার বুকটা ড্রামের মতো ধড়ফড় করছে। সে আকুতি ভরা কণ্ঠে কোনাতে বলল, ছাড়ুন প্লিজ, কেমন জানি লাগছে। শুভ্র একটি হেসে ওর বদ্ধ চোখের পাতায় গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, কেমন লাগছে জান?
জানি না, ছাড়ুন। শুভ্র এবার আর কোনো কথা না বলে সরাসরি হৃদির ঘাড়ে মাঝে মুখ ডুবিয়ে দিল। সেই মুহূর্তে হৃদি নিজের ভিতরে সব শক্তি হারিয়ে ফেলল। তার ছটফটানি একদম নিমেষে থেমে গেল। শুভ্র হৃদির নরম ঘাড়ে ছোট্ট করে তৃষ্ণার্ত চুমু খেল। প্রতিটি চুম্বনে যেন এক জনমের হাহাকার আর গভীর ভালোবাসা মিশেছিল। শুভ্রের এই মাতাল করা স্পর্শে হৃদি যেন কোনো এক অজানা ঘুরের রাজ্যে তলিয়ে গেল। শুভ্র চুমু খেতে খেতে হৃদির ঘাড়ে নাক ঘষে আলতো হেসে আবেশে নিঃসল্ল কণ্ঠে বলল, এরকম দুষ্টুমি আমার সাথে করিস না পাগলি। বুকে আগুন ধরে যায়, তখন সে আগুন নেভাতে ইচ্ছে করে, কিন্তু সেই আগুন নেভানো গেলে তোর কষ্ট হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি চাই না আমার এই পিচ্চি বউটাকে কষ্ট দিতে। বলে শুভ্র এক ঝটকায় হৃদের উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক বুক লম্বা শ্বাস নিয়ে নিজের ভিতরে উত্তাল উন্মাদনাকে শান্ত করার চেষ্টা করলো। তারপর বাঁ হাত দিয়ে ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে বলল, নিচে আয়। রাতে খাওয়া দাওয়া শেষে সোহান চৌধুরী, সায়রা চৌধুরী, শুভ্র, ঈশান আর শুভ্রা সবাই বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতে হৃদির মনটা মুহূর্তে কেন যেন ফাঁকা হয়ে গেল। পুরো বাড়িটা হঠাৎ একদম শান্ত নিঝুম। সে ধীর পায়ে রুমে এসে বিছানায় এক কোণায় চুপচাপ বসে রইল। শরীরে এখনো শুভ্র সেই উত্তপ্ত বেপরোয়া ছোঁয়ার রেশ রয়ে গেছে। সে আর চোখে চারপাশটা তাকালো। কেমন যেন নিজেকে খুব একা একা লাগছে। একটা অদ্ভুত হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। সে আর বিছানায় বসে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস ওর চুলগুলো ছুঁয়ে যাচ্ছে, কিন্তু মনের ভিতর ছটফটানি যেন কিছুতেই কমছে না। কিছুক্ষণ ওখানে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সে আবার রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম সে তো আজ হৃদির চোখে ধরা দেবে না বলে কসম খেয়েছে। বিছানায় শুয়ে শুয়ে অনবরত ছটফট করতে লাগলো। একবার এপাশ করছে তো পরক্ষণে বালিশটা বুকে জড়িয়েছে। এভাবে ছটফট করতে করতে ঘড়ির কাঁটায় একটা পুরো ঘন্টা কেটে গেল। তাও চোখের ঘুমের বিন্দুমাত্র আভাস নেই। মনের গভীরে অবুঝ ইচ্ছাটা বারবার চিৎকার করে বলছে আবার শুভ্রের কাছে যেতে, তার এই শক্ত বুকের মাঝে মুখ লুকাতে। হঠাৎ করে নিস্তব্ধ ঘরটাকে কাঁপিয়ে হৃদির বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। এই মাঝরাতে আকস্মিক শব্দে হৃদি চমকে উঠল। সে ধড়ফড় করে উঠে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তে থেমে গেল। শুভ্র কল দিয়েছে। হৃদি ফোনটা সময়টার দিকে তাকিয়ে যার যাপনে অবাক হলো। রাত তখন 2:45। ঘড়িতে দেখলো 2:44 বাজে। আর এত রাতে শুভ্র তাকে কল দিয়েছে। হৃদি এক সেকেন্ডও কিছু না ভেবে কাঁপা কাঁপা হাতে আঙুল থেকে ফোনটা রিসিভ করে কানের সাথে নিল। ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না, কেবল শুভ্রের ভারী আর ঘন নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। হৃদির মুখে কোনো শব্দ করল না। দুজনে একদম চুপ। ফোনের এপার ওপার শুধু দুজনের তপ্ত আর অস্থির নিঃশ্বাসের শব্দ আছড়ে পড়ছে, যা নীরবে এক অপরিসীম আকুলতার কথা জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই নীরবতা কাটিয়ার পর শুভ্র উপাস থেকে একটা লম্বা লম্বা শ্বাস টেনে ঘুম ঘুম জড়ানো কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, আমার ঘুম একদম হারাম করে দিচ্ছিস তুই। সামনে পেলে কানের নিচে কয়টা দেবো তোকে। হৃদি একদম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, আজব লোক, আমি এবার কি করলাম? ও ও শুভ্র ওপাশ থেকে নেশাতুর বা ভাঙা করে ফিসফিস করে বলল, আমার 28 বছরের জমানো সব কন্ট্রোলের তালা তুই খুলে দিছিস। আই জাস্ট লস্ট মাই সেলফ কন্ট্রোল। আমি তোর নেশায় এমনভাবে মাতাল হয়ে গেছি যে চাবিটা কোথায় হারিয়ে ফেলছি নিজেও জানি না, যার জন্য আর কোনোভাবে মনের ভেতর তালা মারতে পারছি না। শুভ্রের মুখে এই কথাগুলো তীরের মতো এসে হৃদির বুকে বিঁধল। তার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সে যেন এক সম্পূর্ণ নতুন শুভ্রকে আবিষ্কার করলো, যে লোকটা সবসময় পাথরের মতো গম্ভীর, অতিরিক্ত সিরিয়াস আর ধরাছোঁয়ার বাইরে থেকে। সেই লোকের মুখে এমন বেসামাল ভালোবাসার আচ্ছন্নের কথা হৃদির জন্য সত্যি অবিশ্বাস্য। হৃদি যখন এই ভাবনার জলে ডুবিয়েছে, ঠিক তখনই উপাস থেকে শুভ্রা আরও একটা গভীর এবং আবেশের ঘোরে ডেকে উঠল, এই হৃদি। হৃদি যেন কাঁপনে সামলে নিয়ে খুব মৃদু স্বরে বলল, চলে আয় না আমার কাছে। আই কান্ট টেক ইট এনিমোর।
নিজেকে আর কোনোভাবে সামলাতে পারছি না। শুভ্রের এক আকুলতা হৃদি স্তব্ধ হয়ে উঠল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে চুপ করে রইল। শুভ্র ওপাশ থেকে নীরবতা টের পেয়ে আবারও একটা আদুরে গল্প বলল, এই পাগলি, কথা বলিস না কেন? হৃদি একটা দীর্ঘশ্বাস টেনে ফেলে নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কি বলবো, অনেক রাত হয়েছে, এবার ঘুমান। শুভ্র ওপাশ থেকে আরেকটা লম্বা গরম শ্বাস টানল। তারপর নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে ঘুম জড়ানো বুঁদ হওয়া কণ্ঠে গুনগুন করে বলল, কি এক নেশা ধরালি রে পাগলি, একটু ঘুমাতে পারছি না, শুধু তোর কথাই মনে পড়ছে, খুব মিস করছি তোকে। তারপর হঠাৎ একদম সোজাসুজি আর বেপরোয়া করে বলল, আমার ঘুম হারাম করছিস না? একবার বিয়েটা হতে দে, তোকে নিয়ে বাসর ঘরে ঢুকে টানা 3 দিন দরজাই খুলব না। শুভ্রের এমন অকপটে বলা খোলামেলা কথা শুনে হৃদির ফর্সা মুখ দুটো মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেল। সে ফোনটা শক্ত করে ধরে আমতা আমতা করে বলল, কেমন অসভ্য হয়ে যাচ্ছেন আমি। শুভ্র ওপাশ থেকে একটু হাসলো। সে হাসিতে এক অদ্ভুত মাদকতা। সে অবদ্ধ গলা বলল, হয়ে যাচ্ছে না, অলরেডি হয়ে গেছে। আর এটা তুই বানিয়েছিস। এমন এক নেশা ধরেছিস যে তুই আমার বুকে, তোকে ছাড়া এখন আর কিচ্ছু ভালো লাগে না। হৃদি আর কিছু চুপ করে রইল। তার বুকের ভিতর তখন যেন একটা পুরো ঝড় বয়ে যাচ্ছে। হৃৎস্পন্দন আওয়াজটা যেন নিজে শুনতে পাচ্ছে। শুভ্র ওপাশ থেকে একটা ফিসফিস করে বলল, যেন হৃদির খুব কাছে এসে ডাকলো, হৃদি। শুভ্র গভীর এক আকল নিয়ে বলল, তোকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। হৃদি নিজের উপর জোর করে নিয়ন্ত্রণে কাঁপা গেল বলল, অনেক রাত হয়েছে, এবার প্লিজ ঘুমান। শুভ্র বাচ্চাদের মতো আবদার সে বলল, চুমু দে, তাহলে ঘুমিয়ে যাব। হৃদি চরম বিস্ময়ে চোখ গোল গোল করে বলল, চুমু? চুমু কীভাবে দেবো? ফোনে দিবি লম্বা করে। হৃদি লজ্জায় বালিশে মুখ গুজল, পারবো না। শুভ্রের কণ্ঠস্বর আর আচমকা একটু গম্ভীর আর নেশাচল। আসবো? হৃদি ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? তোর কাছে। হৃদি বিছানায় উঠে বসে বলল, পাগল আপনি? শুধু তোর জন্য। এখন জলদি চুমু দে, নাহলে সত্যি সত্যি আমি এখনই গাড়ি নিয়ে চলে আসবো। তখন চুমু টুমু না, সব কিছু করে ফেলবো। দিদি কয়েক মুহূর্তের জন্য একদম নিশ্চুপ হয়ে গেল। সে খুব ভালো করে জানে এই লোকটা কতটা জেদি আর একরোখা। মুখে যখন বলছে তখন সত্যি সত্যি এই মাঝ রাস্তায় গাড়ি ছুটে চলে আসা শুভ্রের পক্ষে কোনো ব্যাপার না। সে আর কোনো কথা ঝুঁকি না নিয়ে তড়ি করে বলল, শুনুন। ওপাশ থেকে শুভ্র একদম চড়া আর দাবিদার করলো, কি চুমু দিবি? কিন্তু তুই লেট করছিস, এখন একটা না, দুটো দিতে হবে। রীতি চোখ কপালে তুলে বলে, কি? হ্যাঁ, যত সেকেন্ড দেরি করবে তত চুমুর সংখ্যা বাড়বে। জাস্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন দেরি না করে চুমু দে, ফাস্ট ফাস্ট। শুভ্রের এমন ছেলেমানুষি অত্যন্ত তীব্র হুমকিতে হৃদি আর 1 সেকেন্ডও ভাবার সময় পেল না। সে লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করলো, ফোনের একদম ঠোঁটের কাছে চেপে ধরল। তারপর নিজের সবটুকু ভালোবাসা ঢেল দিয়ে মিষ্টি করে শব্দ করে চুমু দিল। ফোনে হৃদির সেই কাঁপা কাঁপা ঠোঁটের গভীর ছোঁয়া পেতে ওপাশের শুভ্র হৃৎপিণ্ডের জন্য এক মুহূর্তের জন্য থমকে গেল। সে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের সবটুকু আকুলতা উজাড় করে ওপাশ থেকে সেও ফোনটা গভীরভাবে করে চুমু দিয়ে আবেশ করে বলল, আমার নেশালো বউ, এবার শান্তিতে ঘুমাও, গুড নাইট, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে দিতে হৃদি ফোনটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে খিলখিল করে হাসলো। সত্যি লোকটা দিন দিন কেমন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই অসভ্য পুরুষটা যে তার নিজের ঘুম হারাম করে পাশাপাশি হৃদির চোখের ঘুমটাও কেড়ে নিল, সে খেয়াল কি আছে? এখন তো এই জন্মে আর চোখে ঘুম আসবে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে করতে মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কখন যে ভোরের আলো ফোটার আগ মুহূর্তে ঘুমে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। সকালবেলা জানলার ফাঁক দিয়ে আসা কড়া রোদটা হৃদির চোখে পড়তে তার ঘুমটা ভাঙল। ধড়ফড় করে উঠে বসে ফোনের দিকে তাকাতে তার তো অন্তরাত্মা খাপছাড়া। 9টা বেজে গেছে। সকালে এতগুলো সময় যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সে ভাবতে হৃদির কপালে হাত দিল। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টোন করে কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে হৃদির চোখ কপালে ওঠার জোগাড়। হোয়াটসঅ্যাপে শুভ্র মেসেজ দিছে,
মেসেজ লেখা, গুড মর্নিং আমার স্বপ্নের মহারানী। এত বড় শুভ্রের মিষ্টি মেসেজ পেয়ে হৃদের গাল দুটো লাজুক রাঙা হয়ে উঠল। লোকটা দিন দিন বড্ড রোমান্টিক হয়ে গেছে। সে একগাল হেসে টাইপ করলো গুড মর্নিং। পাঠানোর সাথে সাথে উপাস থেকে একটা ছবি এলো। ছবিতে শুভ্র জিভ বের করে একটা অদ্ভুত স্টাইল করেছে। হৃদি খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলাতে না পারে সে নিজের জিভ বের করে একটা ছবি তুলে শুভ্রের চ্যাটে পাঠিয়ে দিল। কিন্তু দুষ্টু শুভ্র কি আর ছেড়ে দেওয়ার পাত্র? হৃদির পাঠানো ছবির উপর সাথে সাথে একটা হাহা রিয়াকশন দিয়ে বসলো। হৃদি ফোনটা হাতে নিয়ে কিছু একটা রেগেই বলল, মনে মনে বলল, কি অসভ্য। আমার ছবি দেখে হাসি পায়। জেদ চেপে গেল তার। তাই সেও পাল্টা শুভ্রর ছবির উপর হাহা রিয়াকশন দিল। ঠিক তখনই শুভ্রর থেকে আরেকটা ছবি আসলো। ছবিটা দেখে হৃদের হাসি যেন বাঁধ ভাঙল। শুভ্র চোখ মারার ভঙ্গিতে টিপ আছে, মেলি আদলে দু হাতে আঙ্গুল কানের পাশে ভি সাইন করে ধরে আছে। তার নাকের উপর বিড়ালে গোবের ফিল্টার। এমন কিউট আর হাস্যকর লুকে শুভ্রকে আগে কখনো দেখেনি হৃদি। কিন্তু চমকে তখন বাকি ছিল। ঠিক পরে মুহূর্তে কয়েকটা ছবি এলো। শুভ্র ফোনটা নাকের ডগার কাছে একদম টেরা করে অদ্ভুত এক হাবভাব ভঙ্গি করে আছে। এই ছবিটাই রেখে হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে পেটে হাত দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো। হাসতে হাসতে ওর চোখ চলে গেল, জল এসে গেল, বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেল। কিন্তু হৃদির হাসা তো থামার নাম নেই। শুভ্রের এই পাগলামি ভরা দুষ্টুমি হৃদিরকে সকালটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভাসিয়ে দিল। হাসতে হাসতে হৃদির দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। হৃদি হাসির তোর সামনে নিয়ে দেখলো শুভ্র ভিডিও কল দিয়েছে। হৃদি হাতটা যেন থরথর করে কাঁপছে, ধরবে কি ধরবে না। পরক্ষণে সাহস সঞ্চয় করে কলটা রিসিভ করলো, কিন্তু আঙ্গুল দিয়ে ক্যামেরার লেন্সটা চেপে ধরলো। চুলের যা ছিঁড়ি! শুভ্র যদি এই অবস্থায় তাকে দেখে তবে তো মান সম্মান বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। স্ক্রিনে শুভ্রকে দেখা যাচ্ছে, সে বালিশে মাথা রেখে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ঘুমের রেশ। হৃদয় এক পলক তাকিয়ে রইল সেই চেনা মুখটা দিকে। শুভ্র আদৌ ঘুম, কিন্তু রাগী গলায় বলে উঠল, এই বেয়াদব, ক্যামেরা থেকে হাত সরা, সামনে আয়। হৃদয় লজ্জা আর সংকোচে মিনমিন করে বলল, না, সামনে যাওয়া যাবে না। শুভ্র এবার চোখ পেকে ধমক দিল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। সামনে আয় বলছি, কুত্তির বাচ্চা। হৃদি কিছুটা আমতা আমতা করে বলে, আমি ফ্রেশ হইনি, মাত্র ঘুম থেকে উঠছি। শুভ্র আলসেমি মাখা গলায় পাল্টা প্রশ্ন করলো, তো? হৃদি নিজের অবস্থা বুঝিয়ে বলার চেষ্টা করলো, এই অবস্থায় কিভাবে সামনে যাব। শুভ্র গম্ভীর হয়ে বলে, এত কিছু বুঝি না, সামনে দেখবো তোকে। হৃদি দোটানায় পরে জিজ্ঞাসা করলো, আসতে হবে? শুভ্র এক কথা উত্তর, কুইক। হৃদি কোনো মতে এক হাত দিয়ে জট পাকানো চুলগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। এরপর কাঁপা কাঁপা হাতে ক্যামেরার লেন্স থেকে আঙুলটা সরিয়ে নিল, কিন্তু লজ্জা আর সংকোচ চোখ নামিয়ে নিল। শুভ্র অনেকক্ষণ পর তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর শান্ত করে বলল, কালকে যে শপিং ব্যাগ দিয়েছি খুলেছিস? হৃদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। শুভ্র নির্লিপ্ত গলা বলে, আচ্ছা খুলে দেখিস, আর ভেতরে যা পাবি তারপরে বিকেলে রেডি থাকিস, আমি আসতে পারবো। হৃদি এবার ক্যামেরার দিকে তাকে সরাসরি তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, কোথাও যাবো নাকি? শুভ্র ক্যামেরাটা নিজের মুখের সামনে আরও একটু কাছে এলো, বা হাত দিয়ে কপালের অবদ্ধ চুলগুলো পেছনে ছেড়ে দিয়ে রহস্যময় হাসি এসে বলল, সেটা স্পেশাল, এখন বলা যাবে না। হৃদি মিনমিন করে বলল, আচ্ছা। সে আর কথা বলো না, কিন্তু শুভ্র কি আর ছাড়ার মতো? সে দুষ্টুমি ভরা গলায় আদেশ করলো, গুড, আর শোন, একটা চুমু দে। হৃদি চোখ বড় বড় হওয়ার অবাক হওয়ার ভান করলো। কি আবার? শুভ্র ভুরু নাচিয়ে ঠান্ডা গলা বলল, আবার মানে? আমার যখন ইচ্ছে চুমু চাইবো চুমু খাবো, বিনিময়ে তোকে খেয়ে ফেলবো, তাতে তোর কি? কথা শুনে হৃদি যেন হুঁশ হারিয়ে ফেললো। লজ্জার মাথাকে সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমার কি মানে? আপনি আমাকে খাবেন আর আমি কি বসে বসে আঙুল চুষবো, আমিও খেয়ে ফেলবো? শুভ্র এক মুহূর্ত দেরি না করে দুষ্ট হাসি হয়ে উঠল,
আয় তাহলে, আমি তোকে খাবো, তুই আমাকে খাবি, দেখি কে বেশি খেতে পারে। রীতি নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তে লজ্জায় টকটকে লাল হয়ে গেল। নিজের বলা কথাগুলো মনে পড়তে তার কেমন অস্বস্তি লাগছে। সে কোনো মতে বলল, অসভ্য, রাখলাম। শুভ্র নাছোড়বান্দা, সে বায়না ধরে বসলো, আগে চুমু দে। রীতি ঢোক গেল, পারবো না বলছি তো। শুভ্র আবার জেদ ধরল, দে না। রীতি না সূচক বিরক্ত শুভ্র একদম নরম গলায় মিনতি করল, প্লিজ যান। শুভ্র এই অদ্ভুত অনুরোধ ঋতিককে বুকের ভেতরে কেমন এক মায়া মায়া ভাব খেলা গেল। সে আর দ্বিমত করল না। মুহূর্তে সব লজ্জায় একপাশে সরিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। দ্রুত ফোনের ক্যামেরাতে সশব্দে দুটো চুমু দিল। তারপর 1 সেকেন্ডও দেরি না করে হন্তদন্ত হয়ে ফোনটা হাত কেটে দিয়ে বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছে যেন মাত্র কোনো এক বড় বিশ্বযুদ্ধে জিতে এসেছিল। এদিকে শুভ্র ছাদের দিকে চেয়ে মুচকি হাসছে। এত বছর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার মনমোহিনীকে পাওয়ার সাথে সে সার্থক হয়েছে। হুট করে দরজার কাছে পুরুষালী কণ্ঠস্বর শুনে তার ঘোর কাটল। তাকিয়ে দেখলো তুর্য আর রিফাত দাঁড়িয়েছে, দুটোর চোখে আগুনের মতো রাগ। শুভ্র চিত হয়ে শুয়ে উদাস গলা বলল, হঠাৎ তোরা, ভেতরে আয়। তুর্য রাগী পায়ে এগিয়ে এসে তেড়ে গিয়ে বলল, কেন আসতে পারি না? লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানবো না? নিজেকে কি ভাবিস তুই? শুভ্র নির্বিকার ভঙ্গিতে বলল, তোদের কে বলছে আমি লুকিয়ে বিয়ে করছি? বিয়ে এখনো অনেক দেরি, সময় হলে তোরা খবর করবি। রিফাত শুভ্রের পাশে ধপ করে বসে পড়ে খোঁচা দিয়ে বলল, ও তাহলে আমরা অতিথি, তোর বন্ধু না। বিয়ে আগে কার্ড দিবি, আমরা এসে চুপচাপ দাওয়াত খেয়ে চলে যাবো, তাই না? শুভ্র স্বাভাবিক গলে বলল, কথাটা মন্দ বলিস নেই। তুর্য আর ধৈর্য ধরতে পারল না, গর্জে উঠল, তার মানে তুই বলতে চাচ্ছিস আমরা অতিথি? রিফাত, ধর একে, আমাদের না জানিয়ে বিয়ে করার দ্বারা করাচ্ছি তোকে বিয়ে। মুহূর্তের মধ্যে রিফাত আর তুর্য লাফিয়ে পড়ল। শুভ্রের পরনের লুঙ্গি টেনে খুলল। কাল রাতে ভীষণ ক্লান্ত থাকায় শুভ্র লুঙ্গি পরে শুয়েছিল। আকস্মিক এই আকস্মণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে 2 হাত দিয়ে প্রাণপণে লুঙ্গি খামচে ধরে রইল। ঠিক এই টানা হেঁচড়ার মাঝে ঈশান রুমে ঢুকল। দৃষ্টি দেখে সে পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিল। আরে বাহ, সিনেমাও চলছে। এই তো ভিডিও না করলে টাকা থেকে বড় মিস। শুভ্র লাগে লজ্জায় লুঙ্গি চিৎকার করল, দেখ ভালো হচ্ছে না, লুঙ্গি ছাড়। রিফাত লুঙ্গির গিট ধরে আরো জোরে জোরে টান দিতে লাগলো। ব্যাপার কি তো? শুভ্রার কাছে শুনলাম রিদি নাকি তোর জন্য বিষ খেয়েছে, আর তুই নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছিলিস। শালা, এত কিছু হয়ে গেছে আর আমরা জানলাম না, আজকে ধরে খাইছি। শুভ্র ঠোঁট কামড়ে রাগে গজগজ করে বলল, এই হালার ঘরে হালা, লুঙ্গি ছাড় বলছি। শুভ্রর গগনবিদারী চিৎকারে মনে হচ্ছে ছাদের প্যালেস্তাররা খসে পড়বে। কিন্তু রিফাত নাছোড়বান্দা, সে শুভ্রের লুঙ্গির গিট যেন জীবনে শেষ সম্বল মনে করে হ্যাঁচকা টান মারছে। রিফাত দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, আরে শালা, এত ভাব নিস কেন বলতো? আজকে তোর এই নিচের রহস্য উদ্ঘাটন করে আমি ইতিহাস লিখব। দেখি তো রিদি ভাবি কি দেখে প্রেমে পাগল হলো। পাশ থেকে তুর্য শুভ্রের 1 হাত বগলে চেপে রীতিমতো কুস্তি লড়ছে। সে হাঁপাতে হাঁপাতে রিফাতকে বলল, রিফাত, টান দে জোরে, মনে হচ্ছে ভিতরে কোনো মেমোরি কার্ড লুকানো আছে। এই শালার নিচের রহস্য আজকে পাংচার করেই ছাড়ব। শুভ্র বিছানার উপর জ্যান্ত কইমাছের মতো লাফালাফি করতে এবার দাঁতে দাঁত চেপে গড়ছিল, এই স্টুপিড, মার না খেতে খেতে ছাড়। তোদের কি ডিকশনারিতে ম্যানার্স বলতে কিছু নাই রে হারামি? ঈশান এক কোণে দাঁড়িয়ে খুব ভক্তি ভরে ফোনের স্টেবিলিটি অন করে ভিডিও করছে। সে অন্তত বিনয়ের সাথে বলল, বস, আপনি একদম অস্থির লাফাচ্ছেন। আপনি শুধু একবার ক্যামেরার দিকে তাকান, হাত নাড়ান। দিদি ম্যাম যখন দেখবে এই লুঙ্গির মার্শাল আর্ট করবে, তখন সে খুশিতে আপনাকে ব্লক করে দিবে। শুভ্র এবার ঈশানের দিকে রাগি চোখে তাকে চিৎকার করল, ঈশান, তুমি কিন্তু লিমিট ক্রস করছো, ফোন সরাও। তুর্য এবার পেটের উপর এক আঙ্গুল দিয়ে কড়া করে সুশ্রয় দিয়ে বলে, রিফাত, গিট প্রায় ঢিলা হয়ে গেছে। সারা শুভ্র, তোর এবার ইজ্জতের বেলুন আমরা আকাশে উড়িয়ে ছাড়বো। শুভ্র এবার রাগে ফুসতে ফুসতে বিছানা খামচে ধরে চেলিয়ে উঠল, আরে হালার ঘরে হালা, লুঙ্গি ছাড় বলছি। তোদের এই জন্মের শখ মিটে গেছে? আমার লুঙ্গি নিয়ে নিশাচা করে আমার হাফ প্যান্ট সামলাগে। ঈশান খুব নিরিবিলিভাবে ভিডিওর ব্রাইটনেস বাড়াতে বলল, বস,
আপনি প্লিজ কোঅপারেট করুন। আপনি রেগে গেলে ভিডিওটা বেশি ভাইরাল হবে। আমি কিন্তু ক্যাপশনে রেডি করে ফেলছি বস। তার নিচে শুভ্র এবার আকাশ পাতাল কাঁপে গর্জে উঠল, শালা, একটা কথা মনে রেখিস, আজকে আমার লুঙ্গি খুললে কিন্তু তোরা কেউ প্রাণে বাঁচে ফিরবি না। ঈশান, তুমিও যদি ওই ভিডিও রিদিকে পাঠাও তবে কালকে সকালে লাশ বুড়িগঙ্গায়। শালার ঘরের শালা, তোরা কি মানুষ না, কোনো বুনো জানোয়ার? পুরো ঘর জুড়ে হাসির বন্যা বসে। রিফাত আর তুর্য যেন শুভ্রের ইজ্জত ফুটবল বানিয়ে খেলছে, আর শুভ্র তার লাল হয়ে যাওয়া চেহারা নিয়ে লুঙ্গি সামলাতে জান দেবে, তাও লুঙ্গি দেবে না। স্টাইলে অলিম্পিক লেভেলের লড়াই চলতে চাইছে। শুভ্র বুঝতে পারলো এদের এভাবে ছাড়ানো যাবে না, বুদ্ধির আশ্রয় নিতে হলো। মুহূর্তের মধ্যে মাথা খেলে গেল তার। সে দরজার দিকে চাকিয়ে চিৎকার করে উঠল, আব্বু! সোহান যদি এসেছে ভেবে রিফাত আর তুর্য হাত মিজ হওয়ার দশা। তড়িঘড়ি করে শুভ্র লুঙ্গি ছেড়ে দিয়ে ওরা দুজনে পিছনে থাকলো। আর এই ফাঁকা দরজায় দিকে তাকিয়ে থাকাটা ওদের কাঁদলো। সুযোগ বুঝে শুভ্র ওদের উপর জ্যান্ত কৈমাচার মতো ঝাঁপিয়ে পড়লো। ডান হাতে তুর্য, বাম হাতে রিফাতের ঘাড় এমনভাবে চেপে ধরলো উল্টে ওরা বিছানায় আছাড় পড়লো। শুভ্র ওদের উপর আর ভর দিয়ে শরীরটাকে লটকে দিল। নিজের আধিপত্য বজায় রেখে শুভ্র দাঁত কিরমির করে বলল, কি যেন বলছিলি? আমার ইজ্জতের বেলুন নেবে? তাহলে এবার তোদের ইজ্জতের জায়েঙ্গা, আমি কথায় উড়েঙ্গা। বলে শুভ্র ঈশানের দিকে রাগে চোখে তাকিয়ে গর্জন করলো, ঈশান, বস তোমাকে আদেশ করেছে এই দুজনের প্যান্ট খুলো। যদি না খুলো তাহলে আজ রাতে তোমার নিজের প্যান্ট তোমার ফ্ল্যাটের সামনে পতাকার মতো ঝুলবে। রিফাত নিচ থেকে ধস্তাধস্তি করতে করতে আত্মনাদ করলো, আরে শালা ছাড় বলছি। ওকে। শুভ্র ওকে আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে পড়লো, তোরা প্যান্ট না খুলে আজ আমি ছাড়ছি না। ঈশান 3 সেকেন্ড সময় দিলাম, মনে রেখো, আজ যদি ওদের প্যান্ট না খুলে তবে নিজের প্যান্ট খোলা নিশ্চিত। ঈশান মহাবিপদে পড়ে গেল। একদিকে শুভ্রের ভয়, অন্যদিকে ওদের দুজনের প্যান্ট খোলার লজ্জায়, সব মিলিয়ে যেন এক অথই জলে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে এগিয়ে এলো। রিফাত আর তুর্য পরিস্থিতি বেগতিক দিকে চিৎকার করল, আহ, বাঁচাও! রিফাত অনেক চেষ্টা করে শুভ্র ও ইস্পাতের মতো শক্ত বাহু থেকে মুক্ত হতে, কিন্তু শুভ্র কোনোভাবে চেপে ধরেছে যে নড়ার কোনো উপায় নেই। রিফাত হাঁপাতে হাঁপাতে অবাক হয়ে বলল, ভাই, তুই কি খাস? মানুষের শরীরে এত শক্তি থাকে কি করে? তুর্য ব্যথায় কাঁকিয়ে উঠল, আমার তো এখন রিদির জন্য চিন্তা হচ্ছে। বেচারি রিদি এত শক্তিতে আদৌ লোট নিতে পারবে তো? শুভ্র ঝাড়ি দিয়ে বলল, চুপ কর শালা লুচ্চা, অসম্ভব ভালোবাসি তোমাকে। সবাই বলছিল শেষটা ভালো হয়নি, তাই সিজন 2 এর প্রথম পর্বটা দিলাম। কেমন লাগে? এটা কন্টিনিউ, বেশি না, 4-5 পর্ব হবে, শেষ করে দিব পুরো গল্পটা প্লেলিস্টে। মানে অসম্ভব ভালোবাসি তোমাকে পর্ব 1টাও প্লেলিস্টে, সেই প্লেলিস্টে পর্ব 2টাও, সিজন 2।